হঠাৎ করে এই যে ভারত আমাদের এই সীমান্ত এলাকাগুলোতে এতটা অ্যালার্ট এবং এত ভয়াবহ রকমের যুদ্ধের প্রস্তুতি নিয়ে শুরু করেছে। বাংলাদেশ সীমান্তে ভারত কয়েকটা পয়েন্টে নতুন করে সেনাঘাঁটি স্থাপন করতেছে, বিশেষ করে আসামের ধুবড়ি, উত্তর দিনাজপুর এবং পঞ্চগড় সীমান্তে। দীর্ঘ ৫৪ বছর ধরে ভারত কখনো বাংলাদেশকে ঘিরে ফেলার এই ধরনের কোন ভূমিকা কখনো নিতে আমরা দেখিনি। এর কারণ কি বলে আপনি মনে করেন? এখন এইগুলি হঠাৎ করে এই ধরনের মানে সিচুয়েশন কেন গ্রো করলো, এটা তো আমাদের দেশের যারা আমাদের কর্ণধার আছে, যারা এখন দেশ চালাচ্ছে, যে এই ব্যাপারে তাদেরকে কথা বলা। কারণ হলো, যদি কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে কোনো একটা অঘটন ঘটে, সেটা কিন্তু আমাদের দেশ কিন্তু এটার কিন্তু ভার বহন করতে পারবে না আমি মনে করি। কারণ যুদ্ধ কোনো সমাধানও না, আর আমাদের সাথে ভারতের সাথে যুদ্ধ করার মতন ক্যাপাবল কিন্তু আমাদের দেশে আছে কিনা আমি বলতে পারবো না। আমি তো মনে করি নাই। আমরা কিন্তু অনেকদিন আগে থেকে কিন্তু এটা সন্দেহ প্রকাশ করতেছিলাম। এটা বাংলাদেশের জন্য খুবই অসহনীয় সংকেত। হ্যাঁ, যে একটা ভারত ওদিকে ওপারে একটা ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে, আর আমরা এখানে ঘুমিয়ে আছি, আমাদের মিডিয়া ঘুমিয়ে আছে, আমাদের প্রশাসন সরকার আমাদেরকে কিছুই জানতে দিচ্ছে না। তারপরও মেইন স্ট্রিম দু একটা মিডিয়াতে ইতিমধ্যে এই খবরগুলো আসছে, আর ভারতেরও মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে চলে আসছে, যার কারণে আমরা আজকে আলোচনা করছি। আর না হলে আলোচনাটা আমি এই মুহূর্তে করার ইচ্ছা আমার ছিল না, হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতাম, দেখি কি হয়। আমার প্রশ্ন হচ্ছে, অনেকদিন থেকে এই কথাটাই বলছিলাম যে ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না, এই কথা আপনিও বলেছেন, আরো অনেকেই বলেছেন, আমিও এটা বিশ্বাস করি। কিন্তু এমন কথা আসছে যে ভারত যদি বাংলাদেশকে পূর্ব পাকিস্তান মনে করে, তাহলে বাংলাদেশ ভারতের মধ্যে একটা যুদ্ধ হতেও পারে। এখন এই বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, ভারতের যে প্রস্তুতি আমরা দেখছি, তাতে কি আপনার কি মনে হয় ভারত বাংলাদেশকে পূর্ব পাকিস্তানের মতো ট্রিট করছে? পাকিস্তান মতো ট্রিট করছে, তারা প্রোটেকশন নিচ্ছে, সোজা কথা যেটা। কারণ আমাদের যখন বর্তমান সরকার ক্ষমতায় গ্রহণ করার আগেই উনি যখন ফ্রান্সে ছিল, তখন থেকে কিন্তু ওখানে কিন্তু প্রথম কিন্তু উনি এই বিতর্কিত কিন্তু মন্তব্য প্রথম উনি করছে, ক্ষমতা নেওয়ার আগেই কিন্তু করছে, যে ভারত যদি আমাদের সাথে ওই সম্পর্ক ঠিক মতো না রাখে বা আমাদের কথা যদি ঠিক না থাকে, তাইলে ওরা চিকেন নেক্স নিয়ে সমস্যায় পড়বে, বা যেটা আমরা আমাদের এবং ওদের সেভেন সিস্টার নিয়েও সমস্যায় পড়বে, এই ধরনের কথা বলছে যে চিকেন নেক, এই ধরনের কথা বলছে। ওইখানে ওদের একটা উইকনেস আছে, শান্তিতে রাখতে না। ক্লিয়ার কথাটা আমি বলি, যেটা এখন মনে হইছে যে ওইটা সেভেন সিস্টার নিয়ে ওরা শান্তিতে থাকতে পারবে না। দেখেন, একজন সরকার প্রধান কিন্তু তখনও কিন্তু হয় নাই, কিন্তু তখন যখন এই কথাটা বলে ফেলছে, অনেক সময় কিন্তু আমরা অনেকেই বলি যে হয়তো অনেক সময় মিস্টেক হয়ে যায় কথার মধ্যে, কিন্তু মুখে মানে ভিতরে হয়তো অনেক কিছু থাকে, মুখে কিন্তু অনেক কিছু বলা যায় না, কিন্তু যেটা আমরাও অনেক কিছু কিন্তু ভিতরে আছে মনে মনে, কিন্তু আমরা অনেক কিছু প্রকাশ করতে পারি না। সেমলি কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু এরকম হয়, কারণ মিডিয়ার সামনে সবকিছু বলা যায় না। আন্তরাষ্ট্রের যে ব্যাপারগুলি আছে সেগুলি খুবই সেন্সিটিভ যদি থাকে, অনেক সময় আন্তরাষ্ট্রের ব্যাপারগুলি হইলে নিজে আপনি অসন্তুষ্ট থাকলেও কিন্তু প্রকাশ করা যায় না, টেকনিক্যালি আপনাকে এইগুলি মোকাবেলা করতে হয়। ওই থেকে শুরু করে আর কিছুদিন পরেই কিন্তু আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদের একজন সদস্য যে মাহফুজ আলম সাহেব, উনি কিন্তু আপনার ওই যে সেভেন সিস্টার সহ ভারতের পশ্চিমবঙ্গের একটা সাইট সহ বাংলাদেশে কিন্তু একটা ম্যাপ, কিন্তু আসাম সহ একটা ম্যাপ কিন্তু অলরেডি সে প্রকাশ করছে। প্রকাশ করার পরে যেহেতু সমালোচনা শুরু হলো বাংলাদেশের পক্ষ থেকে, তখন কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা পরে উনি কিন্তু এটা উল্টো করে নিয়ে গেল। কিন্তু এরপরে কি হলো, আপনার কিছুদিন আগে কি করলো আমাদের প্রধান উপদেষ্টা, পাকিস্তান সেনাবাহিনীর যে সেকেন্ড ইন কমান্ড, উনি আসলো বাংলাদেশে। আসার পরে কিন্তু একটা বইটার মধ্যে কিন্তু ওই একটা আপনার সেভেন সিস্টার এবং ভারতীয় যে আগের যে ম্যাপটা আছে, ওই ম্যাপটা সহ একটা বই উপহার দিল। আচ্ছা, এই যে 3টা জিনিস, এর মধ্যে আর কি ঘটনা ঘটলো, আমাদের জামাত ইসলামের যে সেকেন্ড ইন কমান্ড,
উনি আমেরিকাতে কিন্তু নায়েবে আমির, নায়েবে আমির সাংবাদিকদেরকে বললো যে আমাদের 50 লাখ 5 মিলিয়ন গেরিলা বাহিনী প্রস্তুত আছে ভারতকে মোকাবেলা করার জন্য। আচ্ছা, এই যে পয়েন্টগুলি তিনটা, এই কয়েকটা 4-5টা পয়েন্ট, এটা হলো আমাদের দেশের পক্ষ থেকে কিন্তু এই কথাগুলি কিন্তু বলা হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা বলছে, যারা বর্তমানে আছে, এর মধ্যে আমাদের পুলিশের ঢাকার যে আপনার কমিশনার, ডিএমপি কমিশনার সাহেব, উনিও কিন্তু বলছে যে ভারত যদি করে তাহলে তাদেরকে হামলা করবে, এইভাবেই বলছে কিন্তু কথাটা। এখন এই যে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এক জিনিস, আর আপনি আমজনতা একজন একটা কথা বলা আর এক জিনিস। কিন্তু আমজনতা কিন্তু যে কোনো মানুষই রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, এটা বিএনপির বড় বড় নেতারাও কিন্তু বলে, কিন্তু মানে বললে ওটা অন্যভাবে তারা ঘুরায় নিয়ে যায়, তারাও কিন্তু উস্কানি বিভিন্ন ভাবে দিছে। এখন এই যে জিনিসগুলি এরপরে আসছেন এই ক্ষমতার পথ পরিবর্তনের পরেই প্রথমেই কিন্তু পাকিস্তান থেকে সেনাবাহিনীর সদস্যরা আসছে বাংলাদেশে, ভিজিটে আসছে। এরপর পরের সপ্তাহে আমাদের দেশের সেনা সদস্যরা পাকিস্তান গেছে। এরপরে আসা দেওয়া কিন্তু চলতেই আছে। এর মধ্যে রিসেন্টলি যে খবরগুলি হলো যে আমাদের ওই যে পাকিস্তান থেকে আইএসএ এর এক প্রতিনিধি আসছিল, একজন না, একটা দল আসছিল। আইসা যেটা ওই আমাদের মিডিয়া না বললেও বিভিন্ন ভাবে ছড়াইছে যে ওরা ওই ইয়াতে গেল দিনাজপুরে, এখানে যে আমাদের বিশ্বযুদ্ধের আগে যখন আপনি এই উপমহাদেশ স্বাধীন হওয়ার আগে, বাংলাদেশ স্বাধীন হওয়া বা পাকিস্তান ভাগ হওয়ার আগে ব্রিটিশ আমলে ওইখানে কিন্তু বিমান ঘাঁটি আছে, যে বিমান ঘাঁটিটা কিন্তু মানে পরিত্যক্ত অবস্থা আছে, ওইটা কিন্তু পরিদর্শন করে আসছে। এখন দেখেন আমাদের দেশের মানুষ মানে ওনারা কি এই জিনিসটা জ্ঞানটা অবশ্যই রাখার কথা, কারণ ভারতের কিন্তু অনেক স্যাটেলাইট আছে, তারা কিন্তু কোথায় কি হচ্ছে, বাংলাদেশে কোথায় কি আছে সবকিছু তোরা কিন্তু ওদের নজরে আছে। কিন্তু এটা কিন্তু বাংলাদেশে আইসা ঘুরে ঘুরে দেখে যেতে হবে না, কিন্তু তারা স্যাটেলাইট থেকে সবকিছু দেখতে পাচ্ছে। এখন এরপরে এরপরে আসলো কি পাকিস্তানের সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ডার আসলো, ভারতের একটা টিমও কিন্তু আসছে ওই বিমান ঘাঁটি দেখার জন্য বাংলাদেশে। ওই সাইডটা আমি দেখে বলতেছি পরে। ওইখান থেকে সেকেন্ড ইন কমান্ডার আসছে, আমাদের সেনাবাহিনীর প্রধানের সাথে দেখা করছে, আমাদের ইয়ার সাথে দেখা করছে, প্রধান উপদেষ্টার দেখা করছে। এরপরে আবার শুনলাম যে বিমান বাহিনী প্রধান আসছে, বা আসছে কিনা আমি বলতে পারবো না, নৌবাহিনী প্রধান আসবে, এটাও খবরে আসলো এখন যে কিছুদিনের মধ্যে। এইসব ঘটনার কারণে কিন্তু ভারত কিন্তু অনেকটা কিন্তু সচেতন হয়ে গেল। সচেতন হওয়ার কারণে কিন্তু ভারত থেকে কিন্তু একটা প্রতিনিধি দল আসছে সেনাবাহিনীর, আসে কিন্তু ওরা যেটা আমরা বিভিন্ন মাধ্যমে জানলাম খবর, যেটা হলো তারা কিন্তু আইসা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু মানে ইয়া দিয়ে গেছে, কিছু আপনার ডকুমেন্ট দিয়ে গেছে যে এই জায়গার মধ্যে এই জঙ্গি ঘাঁটি আছে। এইটা আসলে আমাদের দেশে জঙ্গি ঘাঁটি আছে, এটা আমি আসলে মানে আমাদের চোখে তো এগুলো পড়ে না, এগুলা আর আমরা তো এগুলো বুঝিও না জঙ্গি ঘাঁটি কোথায় থাকে, কারণ আমরা তো যেখানে থাকি মেইন রাজধানীর আশেপাশে থাকি, ওইসব এলাকায় তো জঙ্গি ঘাঁটি থাকে না। এখন যেহেতু ওইখানে প্রত্যন্ত এলাকা, পাহাড় পর্বত আছে, ওইদিকে কি হচ্ছে না হচ্ছে এটা তো একমাত্র আমাদের যাতে রাষ্ট্রীয় যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত আছে ওনারাই জানে, সেনাবাহিনী জানে, পুলিশ জানে, তারা জানে আসলে আছে কি না। ভারত এটা শুধু বলতেছে, সেটাও বলতে পারবো না। তবে আমাদের যে সরকারের যে কর্মকাণ্ড, কথাবার্তা, ভাই আমরা কিছু করব না বা করতে পারবো না, তাইলে এখানে আমাদের মানে কেন আমরা একবার এক কথা বলতে যাবো? আমরা এই কথাটি কিন্তু বহুতবার বলছি, আমাদের এখানে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু আমরা নিজেরাই বলছি যে কেন যাব আমি আরেকজনের সাথে যুদ্ধ করতে, এটা তো আমাদের যুদ্ধ আমাদের দরকার না। আমাদের দেশ শান্তিপ্রিয়, 54 বছরে আমাদের ভারতের সাথে একটা গুলিও হয় নাই। হ্যাঁ, সীমান্তে আপনার বছরে 15-20 জন আমরা চোরাচালানি মারা গেছে, এটা হলো বিএসএফ মারছে, কিন্তু সেনাবাহিনী তো কোনো সময় একটা গুলিও বাংলাদেশে ছড়ে নাই, ইন্ডিয়ান সেনাবাহিনীও কিন্তু গুলি ছড়ে নাই। এখন আইসা এতদিন পরে তৈরি হয় নাই কখনো।
এরকম পরিস্থিতি ছিল না, কোনোদিনই ছিল না। আমরা কোন ছোট থাকতে এগুলি দেখতেছি, স্বাধীনতার পর থেকে আমরা সব এগুলি দেখতেছি, যেহেতু স্বাধীনতার আগে জন্মস্বাধীনের পর থেকে সবকিছু আমরা বুঝতেছি। আমাদের যদি এই তাদেরকে তো রাজনীতি করতে হয়, দেশে যদি আজকে সঠিক না থাকে কিসে নিয়ে রাজনীতি করবেন? এই যে উন্নয়ন করবেন সেই করবেন, কিভাবে হবে উন্নয়ন? আপনি বলবেন ভারত একটা বৃহৎ কান্ট্রি, যাদের ওরা সুপার, আপনি বলেন আপনার অর্থনৈতিক দিকে তারা ফোর্থ সারা বিশ্বে, চতুর্থ অর্থনৈতিক দেশ। রফিক ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার উদ্দেশ্যে। আমার এই প্রসঙ্গে আমি আবার ভুলে যাব। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে যখন ওই যে পঞ্চগড়ে না ওই বিমান ঘাঁটি যেটা ব্রিটিশ পিরিয়ডের, ওইটার সংস্কার হচ্ছে এরকম একটা দিনাজপুর, সেটা নিয়ে ভারত কিন্তু এখানে ওদের গোয়েন্দার শীর্ষ কমান্ডারদের পাঠিয়েছে এবং তারা সেই স্পটে গিয়ে দেখেছে ওইখানে কিছু হ্যাঙ্গারও তৈরি করা হয়েছে এবং নতুন করে। যাই হোক, ওরা কিছু ইনস্ট্রাকশন বা কিছু আপত্তি অথবা যে কোনো কিছু একটা তো বলে গেছে, যেটা হয়তো আমরা জানবো না, কিছু একটা তো বলে গেছে। নিশ্চয়ই এটা খুবই তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আতঙ্কজনক মনে হয়েছে, বিধায় তারা এই পদক্ষেপ নিয়েছে। এখন আমাদের সীমান্তবর্তী এলাকাতে ভারত এই ধরনের পদক্ষেপ নিতেছে, তো সেই হিসাবে আমাদের সরকারের বা আমাদের সেনাবাহিনীর আমাদের কি কোনো ওদের এইটার আপত্তি জানানোর প্রয়োজন নেই? এখন দেখেন, আপনি আপত্তি জানাবেন কিভাবে ভাই? আপনি আপত্তি জানানোর পর্যায়ে তো নাই। আপনি তো প্রথম শুরু করছেন, আপনি শুরু করছেন, এখন তো স্টিল নাও। এই তো জাতিসংঘ অধিবেশন কতদিন হইলো বলেন? কয়েকদিন হইলো মাত্র। ওইখানে আমাদের যে একজন বিগ লিডার, যে উনি যে বলে আসলো যে 50,000 আপনার 50 লাগিয়ে আছে ওই মানে যোদ্ধা, এইগুলি ইন্টারন্যাশনাল মিডিয়াতে বলে আসছে। 50 লাখ ইয়াং যুবক প্রশিক্ষিত যুবক এটা আপনি যারা ক্ষমতায় যাওয়ার জন্য মোটামুটি মানে ফাইনাল চিন্তা করছে যে আমরা ক্ষমতায় চলে যাব, তাহলে এইগুলি বলার পরে তাহলে তার দেশে তারা তাদের নিরাপত্তার স্বার্থে তারা কি করবে না করবে আপনার দেশে তো করতেছে না, তাই না? তাদের দেশে করতেছে, আপনিও করেন। আমার রফিক ভাই, আমার প্রশ্নটা ছিল এরকম, আপনারটা ঠিক বা আমি নিলাম, ওইটাও আমি বুঝতে পেরেছি, আপনার অবস্থানটা আমি বুঝতে পেরেছি, বাট আমার অবস্থানটা আমি বলছি। আমার দেশে যদি আমি ঘাঁটি করি, হ্যাঙ্গার তৈরি করি, পূর্ণ একটা বিমান ঘাঁটিকে আমি সচল করি, আপনার কি সমস্যা? আপনিও তো আপনার দেশে এখন আমার সীমান্তবর্তী এলাকায় করছেন, সেটা তো আমার অবশ্যই আপত্তি জানানো, প্রতিবাদ করা, তাদেরকে কূটনৈতিকভাবে চিঠি দেওয়া, এই বিষয়গুলো তো আমরা করতেই পারি, আমরা তো একটা স্বাধীন দেশ। না, এখন আমার কথাটা কিন্তু এখানে আসতেছে। দেখেন, যেহেতু এই হ্যাঙ্গারটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে বহুত বছর, যেহেতু বাংলাদেশে চালু করার চেষ্টা করতেছে, এবং আপনি যেহেতু ভারতের সাথে পাকিস্তানের হলো আপনি সবচেয়ে বেশি শত্রুতা, কারণ পাকিস্তান সুযোগ পাইলে কিন্তু ভারতকে আক্রমণ করে। ভারত কিন্তু কোনোদিন আক্রমণ করে নাই আগে, এটা আপনি দেখেন, আপনি আমাদের বয়স কোনোদিন দেখিনি। আমি ধরে নেব যে ওদের যুদ্ধটা অলরেডি চলছেই, হয়তো থেমে থেমে চলে, কিছুদিন বন্ধ থাকে, পরে আবার চালু হয়। ওরা লেগে আছে এখন। ওদের ওই ভাইরাসটা আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মনে হয়, এরকম কিছু বুঝাতে চাচ্ছেন আপনি এতক্ষণ যা বললেন। এই কথাটা আমি বলতেছি, দেখেন, ভারতকে কিন্তু কোনোদিন পাকিস্তান আক্রমণ করে নাই। আপনি দেখেন, আমরা যখন থেকে বুঝি বড় হয়েছি, কোনোদিন করে নাই। ভারত পাকিস্তান যে কোনো একটা আপনি অঘটন ঘটাইছে ভারতের বিরুদ্ধে করাইছে। যে আপনি কতগুলি করেছে, যে আপনার তাজমহল হোটেলে কতগুলি লোক মারলো, কিন্তু একটা ছেলে সাধারণ 4-5টা লোকে গিয়ে কতগুলি ঘটনা ঘটেছে, মুম্বাই হামলার মতো। এটা তো প্রায় হচ্ছে। কিন্তু এখন এইগুলি তো ধরেন আপনার এইগুলির কারণে কিন্তু ওদের কিন্তু সবসময় লেগে আছে। কিন্তু তা আমরা কিন্তু এই জন্যই কিন্তু সবসময় সন্দেহ প্রথম থেকে বলে আসছি। আমরা বলি বা অন্যরা বলে, সাধারণ যারা এখানে বিশ্লেষণ করে, আমাদের নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন, ওনারা কিন্তু বলে যে পাকিস্তানের সাথে এই যে আমাদের এই যে ধরম মরম যেটা হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা ক্রাইসিস ডেকে আনবে। কিন্তু আজকে দেখেন, এখন ধরেন যেহেতু
আপনার দিনাজপুরে আপনার ঘাঁটি আপনার সচ্ছল করতে চাইছে, তখন কিন্তু তারা প্রতিবাদ না, তারা কিন্তু অথবা বলছে যে তোমরা এটা করো না বা এরকম, জানি না আমরা যেহেতু কিছু জানি, কিভাবে কথা বলছে এটা আমি বলতে পারবো না। এখন দেখলো যেহেতু আমাদের বাংলাদেশ সরকার, বাংলাদেশ যেহেতু এটা মানতেছে না, তখন তারা পাল্টা ব্যবস্থা নিচ্ছে, কারণ তাদের তো সিকিউরিটি দরকার আছে, তাই না? তাদের সিকিউরিটি দরকার আছে না, তারা এতদিন সেফ মনে করছিল। দেখেন ওই যে বিগত সরকার কিন্তু একটা কথা বলছিল, কিন্তু এটা আমরা বিভিন্ন ভাবে কিন্তু ব্যাখ্যা করছি, কিন্তু খুঁজে পাই নাই কিন্তু আমরা। অত যারা অনেকে খুঁজে পাচ্ছে যে আমি ভারতকে যা দিছি জীবনও কোনোদিন ভুলতে পারবে না। আসলে সত্যি কথা, যারা এতদিন কিন্তু এটা বেরিয়ে আসছে, কিন্তু ভারতের কাছ থেকে অর্থনৈতিক বা অন্যান্য সুযোগ সুবিধা সবচেয়ে বেশি নিচ্ছে বাংলাদেশে, কিন্তু তারা একটা সুবিধা দিচ্ছে, যেটা হলো নিরাপত্তার একটা গ্যারেন্টি দিচ্ছে। তাদের এই যে 7 সিটার বলেন, তাদের ওই যে সীমান্তর যে একটা নিরাপত্তার গ্যারেন্টি কিন্তু বাংলাদেশ সরকার দিছিল, কিন্তু এটাই কিন্তু নিরাপত্তা দিয়েছে বাংলাদেশ ভারতকে। এটা কিন্তু তখন কারণ হলে আমরা সবাই কিন্তু মানে সমালোচনা করছি বিভিন্ন ভাবে, আমাদের দেশের বুদ্ধিজীবীরা যারা আছে, যে কি নাকি দেয়ালছে, কিন্তু কি নাকি দেয়ালছে এই জিনিসটা কিন্তু প্রকাশ করে নাই। মনে করেন তারা তো তাদেরকে তাদের দেশের সিকিউরিটির জন্য তারা চিন্তা করে, এতদিন মনে করেন যে 4,500 কিলোমিটার তারা একটা মোটামুটি নিশ্চিন্ত ছিল, এটা নিয়ে তারা সিকিউরিটি নিয়ে এত চিন্তা ভাবনা করছে না, শুধু বিএসএফ রেখে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, আর অন্য কোনো চিন্তা করার দরকার লাগছে না। তারা অন্যদিকে অন্য ফ্রন্টে তারা করছে, চীনের যে সাইডে আছে ওই দিক দিয়ে তারা করছে, পাকিস্তানের দিক দিয়ে ওই দিকে তারা নিরাপত্তা জোরদার করছে। এখন মনে করেন তাদের এখন প্রয়োজন হয়েছে, যেহেতু বাংলাদেশ মানে আমাদের তাদের সাথে একটা আচরণগত দিক দিয়ে একটা বড়িয়ে একটা সম্পর্ক ভাব দেখা দিয়েছে, যেহেতু আমাদের সরকারের বিভিন্ন অংশ থেকে কিন্তু কথা বলা হয়েছে। ইভেন আরেকটা জিনিস, আমার স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু বিতর্কিত মন্তব্য করছিল। কিন্তু এখন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার কিন্তু ওনারা কিন্তু মার্কিং করতেছে, কিন্তু যে আসলে কি হচ্ছে, যেহেতু জনগণ সাধারণ মানুষ যারা আছে, এই যে আমরা ওই দিন একটা টকশো করলাম, ভারতীয় অনেকেই আপনার করছে, কমেন্ট করছে যে বাংলাদেশের সব মানুষ হলো ভারত বিরোধী, কিন্তু আমি কিন্তু ওনার সাথে কিন্তু আমি তরুণ ঘোষ জয়েন করছিল আমাদের সাথে, আমি কিন্তু না করছি যে ভাই এটা আসলে ভুল। এখন আমরা তো নীরব, সাধারণ মানুষ যারা আছে 70% বা 80% মানুষ আমরা নীরব, আমরা চুপ থাকি, এই জন্য আমাদের কথাটা কিন্তু প্রকাশ হচ্ছে না। তারা সরব, এই জন্য তাদের কথা প্রকাশ হচ্ছে, এবং উনি কিন্তু বলেও ফেলছে যে আপনাদের সরকারের পক্ষ থেকে কথা বলতেছে, তখন তো আমাদের কোনো মুখ থাকে না কথা বলার। ওনার সাথে কিন্তু আমি কথা ওইভাবে বলতেও পারি শেষ পর্যন্ত। তবে ওনাকে আমি একটা কথাই বলছি যে আমাদের মানুষের এই মনোভাব এরকম না, আপনারা যদি এটা জানেন ভুল হবে। এখন মনে করেন, এখন আপনি একটা বলতে পারেন যে আপনি কি তাহলে দুর্বল ভাবে কথা বলতেছেন? ভাই আমি দুর্বল ভাবে কথা বলছি, ভাই আমি দুর্বলই তো ভাই। আমি কেন যাবো আর একটা ইউক্রেন বানাইতে বাংলাদেশকে বলেন?